সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মানে তপন চেনা, সব এরা তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারই। সেন্সরে আটকে দিয়েছে। দেন দে কল্ড আপ ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী saw the film and said, please pass this film. তুমি দেখবে প্যারালাল সিনেমা কিন্তু ইজ টকিং এগেইনস্ট গভর্নমেন্ট, সেই ইন্ডিপেন্ডেন্সটাই দরকার। Politically independent. ওটিটি প্ল্যাটফর্ম একদিকে কিন্তু একটা আমাদের মতন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য একটা ভালো জায়গা হয়েছে, যেখানে ফিল্মটা ইজ অলওয়েজ স্টেশনড। আজকে আমাদের সঙ্গে আছেন চলচ্চিত্র জগতে নানা কাজ করা তিনজন। আমি আগে একটু আলাপ করিয়ে দিই। অভিক মুখোপাধ্যায়, সিনেমাটোগ্রাফার অ্যান্ড ফিল্ম মেকার। মধুজা মুখোপাধ্যায়, উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজের অধ্যাপিকা এবং নিজে চলচ্চিত্র নিয়ে অনেক দিন কাজ করছেন, পরিচালনা করেছেন এবং নানা কাজে যুক্ত। আর সঙ্গে আছেন সুজিত সরকার, পরিচালক এবং এখন অনেক প্রযোজনার কাজেও উনি যুক্ত। আজকে আমরা সবার আগে আলোচনায় ঢুকছি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম নিয়ে। কেন ঢুকছি সেটার ওনাদের কথাতেই বারবার উঠে আসবে। আমি আগে সুজিতদার কাছেই যাব। সুজিতদা এখন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম প্রডিউস করছেন, অনেক কাজ করছেন, অনেক নতুন পরিচালককে উৎসাহ যোগাচ্ছেন। সুজিতদা, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম নিয়ে কাজ করার প্রয়োজন কেন মনে করলেন আপনি এতদিন পর? প্রথম কারণ হলো যে আমি নিজে যে সিনেমা যে শিখেছি, দেখেছি, ওটা মোস্টলি সব ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স, ওদের কাজ দেখেই বড় হয়েছি। আচ্ছা, আর নিজে আমি কোনো স্কুলে যাইনি, বা মানে ফিল্ম স্কুল, তো দেখে আর পড়ে এই করেই শিখেছি। তো এই জন্য আর আমার বেসিক ব্যাকগ্রাউন্ড হলো ডকুমেন্টারিজ। সো শুরু থেকেই থিয়েটার, ফিল্ম অনেক পরে আমার মানে ফিকশন ফিল্ম বলতে পারো, অনেক পরে আমি এসেছি ফিল্মে। তো এই জন্য ওই ডকুমেন্টারি ফিল্ম মেকিংয়ের যে একটা যে সার্ভাইভাল ইনস্টিংক্ট, হ্যাঁ, ওটা একটা আলাদা একটা রকমের একটা মানে ইনস্টিংক্ট। ওটা মানে আই কান্ট এক্সপ্লেন হাউ, বিকজ ডকুমেন্টারি ফিল্মসে ওরকম বাজেটস অ্যাভেলেবেল থাকে না, অ্যান্ড অলসো না ওরকম সাবসিডিজ পাওয়া যায়। আর সব রকম ডকুমেন্টারিজে তোমার ফান্ডিংও আসে না, তো মোস্টলি তোমাকে নিজেই প্রডিউস করতে হয়। তো সো আই হ্যাভ সিন দ্যাট, তো ওটা দেখেছি অনেক। আর আমার অনেক যাদেরকে দেখে বড় হয়েছে সব ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মানে তপন চেনা, সব এরা তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারই। পরে গিয়ে আমরা এখন স্টুডিও ফরম্যাটে ঢুকেছি। তো তো এটা খুবই ন্যাচারাল, আই থিঙ্ক, প্রসেস দ্যাট আমি ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের সাথে যুক্ত থাকবো। এটা মানে এটার মধ্যে কোনো আর কি মানে বিষয় নেই, কোনো কথাই হবে না। মানে আমি যদি যতদিন ফিল্মের সাথে আমি হেল্প করতে পারবো, যতদিন ফাইন্যান্সিয়ালি করছি ফাইন্যান্সিয়ালি, তারপরে যদি মনে হয় আমি স্ক্রিপ্টে, টেকনিক্যালিটিসে, মানে যে কোনো ডিপার্টমেন্টে, আই উইল কিপ ডুইং ইট। আমরা এই আলোচনাটা যখন শুরু হয়েছে, আমাদের ক্যামেরার সামনে আসার আগেই খানিকক্ষণ আমাদের এই নিয়ে কথা হচ্ছিল এবং কেন্দ্রে আছে আজকের আলোচনার মধুজাদির একটি ছবি। তার আগে আমি একটু অভিজ্ঞতার কাছে, মানে যেই কথাটা আমাদের আগে হচ্ছিল সেখানে একটু ফিরে যাই, যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম কি অভিজ্ঞতা? আমার তো মনে হয় ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ইজ নট অ্যাবাউট অনলি ফাইন্যান্স, এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম আসলে হাউ উই আর ইন্ডিপেন্ডেন্ট অফ এক্সপ্রেসিং আওয়ারসেলভস থ্রু সিনেমা। সেখানে দ্যার ইজ নো ব্যারিয়ার, দ্যার ইজ নো কন্ট্রোল। তো এইগুলো না থাকলে সেটাইকেই আমি বলবো ইন্ডিপেন্ডেন্ট ছবি। তার মধ্যে বিভিন্ন রকম ফাইন্যান্সার থাকতে পারে, পয়সা জোগাড় করার লোক থাকতে পারে, কিন্তু প্রাইমারি শর্ত এটাই ইন্ডিপেন্ডেন্ট ছবি। সেখানে কোনো স্টুডিও সিস্টেম নেই যে আমাকে বলবে যে এইভাবেই বানাতে হবে, এই কাস্ট নিতে হবে। তো আমার মনে হয় সেই ইন্ডিপেন্ডেন্সটাই দরকার ভালো ছবি করার জন্য। তাহলে কি এমনি ছবিতে একদমই স্বাধীনতা থাকে না? না, স্বাধীনতা থাকে না, কারণ আমরা বিভিন্ন ছবিতে কাজ করে দেখেছি অ্যাকচুয়ালি, যে সেখানে কিন্তু মানে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি হোক, একটা কিন্তু মানে যদি আমরা বড় সিস্টেমের মধ্যে ছবিটা করতে যাই, সে কিন্তু সিস্টেমের একটা ইনডিরেক্ট প্রেশার কিন্তু থাকে।
এবং সেটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে বলছি, কারণ আমি তো মানে বিভিন্ন রকমের ছবি করেছি, আমি কমার্শিয়াল ছবি করেছি, এমনি আর্ট সিনেমা করেছি, অন্যান্য ধরনের কাজও করেছি, যেমন সেটা সুজিত রয়েছে, বিজ্ঞাপনে তো বিরাট বিভিন্ন রকমের প্রেশার থাকে। তো এবার সেটাই অ্যাকচুয়ালি সেটা থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা এটা, এবং এই চেষ্টাটা কিন্তু বহুদিন আগে থেকে বহু লোক শুরু করে দিয়েছে। এবং মানে এই যে পুরো যে ফ্রেঞ্চ নিউ ওয়েভের মুভমেন্ট, যে পুরো এই সবাই তো বেসিক্যালি এইভাবেই ছবি করার জন্য মানে মানে ইটস লাইক এ কমিউনিটি which is making film, which is also happening in lot of places in India. কেরালাতে তো হচ্ছেই। আমাদের এখানেও শুরু থেকে ইন্ডিপেন্ডেন্ট সিনেমাই মানে আমরা দেখে এসেছি, আমরা যেরকম আর করেও এসেছি সবাই। এছাড়া অনেক মেইনস্ট্রিম ছবি, শুরু থেকে। হিন্দিতেও মানে বড় বড় নাম, তুমি যদি মেহবুব খান দেখো, গুরুদার দেখো, বিমল রয় দেখো, এরা কিন্তু নিজেরাই প্রডিউসার। এবং তার ফলে যে ছবিগুলো আছে সেগুলো আজও টিকে আছে, বা আজও আমরা পড়াই। ছবিটা তো একটা অদ্ভুত জিনিস না, যে আমার মাথায় একটা ফিল্ম আছে, একটা গল্প আছে, সেটা আমি মনে করছি ওটা সিনেম্যাটিক, ফিল্মই বানাতে চাই, কিন্তু টাকা দেবে অন্য আরেকজন, তার পয়সায় আমার ভাবনা রূপায়িত হবে। এই প্রসেসটার জন্য ইন্ডিপেন্ডেন্ট সিনেমা মানে এখন ইন্ডিপেন্ডেন্ট সিনেমা স্পেশালি যেহেতু ডিজিটালের ফলে মনে হচ্ছে যে অনেক ইন্ডিপেন্ডেন্ট সিনেমা হচ্ছে, কিন্তু ফিকশন ফিল্মস যদি আমরা ধরি, ডকুমেন্টারি হচ্ছে, শর্টস অনেক হচ্ছে, কিন্তু যদি আমরা ফিচার লেন্থ ফিকশন ধরি, সেটার তো একটা প্রোডাকশন যেরকম আছে বানালাম, তার একটা ডিস্ট্রিবিউশন এক্সিবিশন আছে, সেটাও একটা গুরুত্বপূর্ণ। মানে একটা ছবি শুধু বানালেই তো হলো না, ছবিটা তো কোথাও দর্শকের কাছে অবধি পৌঁছতে হবে। আমরা তো দর্শকদেরকে সুযোগই দিচ্ছি না যে তারা অন্য ধরনের ছবি দেখবে বা দেখতে পারে বা দেখতে চাইতে পারে। সুতরাং এই প্রচেষ্টাটা খুব ইন্টারেস্টিং, এবং এখন যে একটা ফোর্সফুল মুভমেন্টের দিকে যাচ্ছে, বা আজকে আমার ছবি ডিপ6, এই ইন্ডি ফ্রেম বলে যারা প্ল্যাটফর্ম আছে, যারা থিয়েটারে নিয়ে আসছে, বসুশ্রী সিনেমা, সুজিত, রনি, রাইজিং সান এবং এডিট এফেক্টস, হরচরণ বা অভিক না থাকলে ছবিটা তো শুটই করতে পারতাম না। সুতরাং ইন্ডিপেন্ডেন্ট ছবি বলতে আমায় যদি জিজ্ঞাসা করো, আমি বলবো যেখানে উইচ ইজ যেটা অভিজ্ঞ বলছিল, যে পলিটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, ইউনো, তার ভাবনার দিক দিয়ে, মতাদর্শের দিক দিয়ে সে চালিত নয় মূলধারা দ্বারা, এবং তারপরে এক্সপেরিমেন্ট হতে পারে, ইত্যাদি হতে পারে, নাও হতে পারে, কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্স যে একটা ছবি কীরকম চেহারা হবে। আমি তো মনে করি সুজিত ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, কারণ ও নিজের ছবি নিজে প্রডিউস করে, এবং তার ফলেই তো আমরা মানে ওর যদি ক্যারিয়ার দেখো, তখন তুমি ভিকি ডোনারি বলো, যদি তুমি পিকুই বলো, ওটা তো মানে সেই সময় বলিউডের যে ছবি হচ্ছে সেখান থেকে তো সত্যিই হাটকে ছবি, তাই না? হ্যাঁ, মানে ওরকম সাবজেক্ট নিয়ে কেউ ছবি বানানোর কথা ভাববেই না। হ্যাঁ, তো এবং সেটা করতে পারছেন হ্যাঁ, নিজে, সবটা করছেন এক্স্যাক্টলি। বলে। সুতরাং এখানে অনেকগুলো জিনিস জড়িত, ফিল্ম একটা বড় ব্যাপার, এটা মানে ইন্ডিপেন্ডেন্ট কবিতা Also, like, লেখার আমার মতো মনে হয় না। যে সিমিলার মাইন্ডেড পিপলের এক জায়গায় হওয়াটা খুব ইম্পর্টেন্ট, রাইট। এবং মানে সেটার একটা এইটা এক্স্যাক্টলি, এটা একটা খুব আমার যে এক্সপিরিয়েন্স, কারণ আমাদের ছবিটা বুসানের পরে কেরালাতে দেখানো হয়েছিল, যে ওখানে এই ইন্ডিয়ান সিনেমা নাও বলে যে ক্যাটাগরিতে আমার ছবি ছিল, ওখানে সবাই ছেলে ছিল, হ্যাঁ, ভেরি ইয়াং পিপল, 22, 23, 25 বছর বয়স, কিন্তু সবাই ছেলে। এবং এটা একটা মানে মহিলা হিসেবে বা ইয়াং, আমার থেকে অনেক ইয়াঙ্গার মেয়ে হিসেবে, কিন্তু এটা খুব ডিফিকাল্ট জায়গা, কারণ এই লাইক মাইন্ডেড পিপল, যে আমি একটা ফিল্ম ভাবছি, আমার বন্ধু সিনেমাটোগ্রাফার এবং আমার আরেক বন্ধু মিউজিক করে, চল আমরা সারা রাত্রি ফিল্ম ভাবি, মিউজিক করি, এই সুযোগগুলো নেই প্রায় মেয়েদের। কিন্তু যেটা একসময় প্যারালাল সিনেমাতেই হয়েছে, মানে আমি বলছি যে জানেবি দইয়ারের মতো ছবি যেভাবে তৈরি হয়েছে, মানে সবাই মিলে, হ্যাঁ, পুরো এফটিআর গ্রুপ, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। হ্যাঁ, তাই তো। আই থিঙ্ক ইন্ডিপেন্ডেন্ট সিনেমার ফাইনাল, মানে আমি জাস্ট সব বলে দিয়েছি, সব র্যাপ করে দিচ্ছি, একটা কোনো ভিশনের কাউর থাকলে ওই ভিশনটাকে যে বিশ্বাস করা
ওই লাইক মাইন্ডেডনেস ওইটা দরকার। মানে যদি আমি একটা ছবি করছি আর অভিক বললো ঠিক আছে, অভিক দা তুমি ক্যামেরা করবে তো? বলে ঠিক আছে। আমি বললাম ধরো এরকমই একটা বাজেট আছে। তো বলে যে বাজেটটা কোনো ব্যাপার নয়, ফিল্মটা হয়তো ইম্পর্টেন্ট, উই উইল ম্যানেজ, কিছু না কিছু করে ম্যানেজ করে নেবো। এই যে ম্যানেজ করাটা, ওয়াই? বিকজ উই আর অল রানিং বিহাইন্ড দ্যাট আইডিয়া অ্যান্ড ওই ডিরেক্টরের ভিশনের জন্য যাচ্ছি। তো আই থিঙ্ক ওই যে ডিপেন্ডেন্স না, ওই যে এলিভেশন, ওইটা খুব দরকার ইন্ডিপেন্ডেন্ট সিনেমা। অ্যান্ড তাই জন্যই একটা প্যাট্রনেজও দরকার। কি? হ্যাঁ, আমার মানে আমাদের আর্ট লাভার্স এরকমই হয়। মানে আমরা তো মানে একটা জিনিস পছন্দ হলে আমরা বলি হ্যাঁ তুমি করো। এখন তুমি কি করবে আমি জানি না, করো তুমি। যেরকম মুদিয়া যখন ফিল্ম করছিল, মুদিয়া নিজের মতন করছিল ফিল্ম, ঠিক আছে দেখবো, এডিট হয়ে গেছে এবার দেখবো, ঠিক আছে দেখবো এবার। তো ইন্ডিপেন্ডেন্ট সিনেমা এরকমই। আমি এখনো যে ছবি করি আইলাম, একটি মেয়ে আরেক মানে বলেছে এরকম ফিল্ম করবো, এরকম একটা আইডিয়া অনেক দিন বলছে সুইদ্ধ তুমি করো, না আমি কি করবো বলেতে। তো বলছে না তুমি আমাদের সাথে থাকো একটু, তুমি করো। ঠিক আছে সাথে থাকবো। তো অনেক সময় অনেকে আছে যে ফাইন্যান্স চায় না, তুমি থাকো সাথে, তাহলেই আমাদের একটা কনফিডেন্স হবে। ঠিক আছে চলো আমি সাথে আছি তোদের, এরকমও হয়। সুচিতা, আলটিমেটলি তো ফাইন্যান্সটা খানিকটা তো ইম্পর্টেন্ট, সেখান থেকেই তো এই ইন্ডিপেন্ডেন্স থাকা না থাকার আমার এক্সপিরিয়েন্স জায়গাটা। একদম আলাদা ফাইন্যান্স নিয়ে। আচ্ছা। আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বানানো সব থেকে সোজা, সব থেকে সোজা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বানানো। সব থেকে ডিফিকাল্ট ইন্ডিপেন্ডেন্ট সিনেমা হচ্ছে ডিস্ট্রিবিউশন, রিলিজ করা। পয়েন্টটা হচ্ছে যে রিলিজ করবো কোথায়, রিলিজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট সিনেমার আরেকটা যেটা একটা কনফ্লিক্টিং ডিস্ট্রিবিউশন সিস্টেম, ওইটা হলো গিয়ে এখন মধুসাজ একটা ছবি বানিয়েছে, ঠিক আছে, এখন একটা থিয়েটার ধরো 500 সিটার, এখন এই 500 সিটার হবে না, ভরবে না, আমি জানি। বেস লেভেল চাই একটা 70 to 75 to 100 তো ভরতেই হবে। দিনে ধরো 3টে শো, সপ্তাহে হয়ে গেল তোমার 21খানা শো। সো না কোথায় রিলিজ করব? তো এই ডিস্ট্রিবিউশনটা কোন জায়গাটা করব, আমাদের ওইটি সিস্টেম এখনো হয়নি। ইউরোপে তা হয়ে গেছে। ইউরোপে একটা দের ইজ এ প্যাটার্ন বিহেভিয়ার, ওরা জানে আমাদের এই দর্শক রয়েছে, এরা আসবেই আসবে। আমাদের দেশে হয়নি এখন। প্লাস ওই ধরনের ছোট থিয়েটারও হয়েছে। আমি যখন জয়পুরে একটা ফিল্ম রিলিজ করি, 100টা লোক পাবো হয়তো পুরো ওই ফিল্মটা দেখার জন্য। ওরকম ফিল্ম ভালোবাসে যে ওটা কটা শো করবো, একটা শোতেই হয়ে যাবে ওটা। কিন্তু তাহলে তো ওই কয়েকজনকেই যাদেরকে চিনি ওরকম 100 জনকে দেখিয়েই আমার আসলে এই শেষ হয়ে সমস্যাটা যাবে। বরাবরই ছিল। ধরো তুমি কুমার সাহানির ছবি, মানিকওয়ালের ছবি হুম। ইউরোপে দেখানো হয়েছে, তারপরে আমরা যখন প্রথম দেখতে শুরু করেছি কিছু ভিএইচএস টেপ উইথ ফ্রেঞ্চ সাবটাইটেলস, মানে ওটা ইন্ডিয়াতে রিলিজই হয়নি। তাহলে কি কমার্শিয়াল ছবি বলিউডের, মানে যেটা আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, বা একটা ছবি হলে যার প্রমোশন হোক বা যখন হলে আসছে তখন প্রায় মানে একটা শহরের প্রতিটা হলে সেই ছবি আসছে, তাতে কি অন্য ছবি হারিয়ে যাচ্ছে? মানে না, তার কি হারানোর প্রশ্ন হয় না আমার মনে হয়। আচ্ছা, কেন কি আমার মনে হয় ইট ইজ এ ম্যাটার অফ একটা টেস্টেরও ব্যাপার আছে কোথাও না কোথায়, কি আমি দেখতে চাই। প্যারালাল সিনেমা তো শুধু সিনেমা হিসেবে এক্সিস্ট করতে পারে না, সেখানে একটা প্যারালাল অডিয়েন্সও আছে এবং তার একটা প্যারালাল পলিটিক্যাল ভাবনাও আছে। হ্যাঁ, তো সেটার ফলেই কিন্তু এই পুরো ইকোসিস্টেমটা কাজ করেছিল। সেই ইকোসিস্টেমটা কিন্তু একটা পয়েন্টের পরে গিয়ে ড্রপ করে গেল। প্লাস লোকের সিনেমা হ্যাঁ। হলে যাওয়ার অভ্যেসও তো পোস্ট প্যান্ডেমিক একটা কমে বড় গেল। শিফট। না, আমি বলছি প্যান্ডেমিকের আগে থেকেই যেহেতু এই প্যারালাল সিনেমাটার একটা ডেথ, ঠিক ডেথ বলবো না, আমি বলবো একটা স্লাইড ডিকে। সেটা কেন হলো ঠিক না, সেটা দেখো, এটা কিন্তু প্যারালাল সিনেমা শুধু তো একটা মানে আলাদা বস্তু নয়, এটার সঙ্গে কিন্তু অনেক কিছু জড়িত। মানে লোকে কিভাবে প্রোটেস্ট করছে, লোকে কিভাবে সিস্টেমের এগেনস্টে কথা বলছে। প্যারালাল সিনেমা যতই সবই গভর্নমেন্ট ফান্ডেড, কিন্তু তুমি দেখবে প্যারালাল সিনেমা কিন্তু ইজ টকিং এগেনস্ট গভর্নমেন্ট, মোস্ট অফ দ্য প্যারালাল সিনেমা। লট অফ প্যারালাল সিনেমা হ্যাঁ। ইজ এ কাইন্ড অফ কিন্তু সেটা ওয়াজ অ্যাকসেপ্টেড বাই বোথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য, মানে যেই জিনিসটাই চলে গেল। একটা দুটো ছবির নাম বলো না। না, আমি বলতে তুমি ধরো, আমি বলছি জানেবে তো, আর যদি বলো ইটস কমপ্লিটলি গরম হাওয়া। সিস্টেম। গরম গরম হাওয়া, হ্যাঁ। গরম হাওয়া নিয়ে আমি অ্যাকচুয়ালি বলতে চাই যে সমাজ আইডি অর্ধসত্য। গরম তুমি সত্যজিৎ রায়ের একটা দূরদর্শন ফান্ডেড সদগতি,
একদম আগেইনস্ট দ্য কাস্ট সিস্টেম যেটা কথা বলছি হ্যাঁ। সেটা নিয়ে, গরম সেটা নিয়ে হাওয়া film- স্পেশালি গরম হাওয়া তো বটে। স্পেশালি জানো তো, গরম হাওয়া অ্যাকচুয়ালি সেন্সরে আটকে দিয়েছিল। আমি একটা মানে সামাজিক, তুমি আজকে গরম হাওয়া বানাতেই পারবে না আর কি। হ্যাঁ কিন্তু আমি এটা জাস্ট বলিনি যে এটা হচ্ছে যে সমাজাইদি একটা ইন্টারভিউ আছে, অনলাইন অ্যাভেলেবল আছে, যেখানে উনি বলছেন যে উনি স্ক্রিপ্ট রাইটার, তো উনি বলছেন যে সেন্সরে আটকে দিয়েছে। দেন দে কল্ড আপ ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী স দ্য ফিল্ম অ্যান্ড সেড প্লিজ পাস দিস ফিল্ম। আচ্ছা, তো এই ধরনের যে একটা কি বলবো লিবারেল অ্যাকসেপ্টেবল এনভায়রনমেন্ট, সেগুলোও তো ধীরে ধীরে হয়ে তো যায়। সেটা আমার মনে হয় আবার আসবে ফিরে, এটা কিছু হোপলেস হওয়ার মতো ব্যাপার না। আসলে সময়ের হ্যাঁ, সঙ্গে কিছু কিছু চেঞ্জ হ্যাঁ, মানে কিন্তু আসে, সেগুলো ঘুরে একটা শুধু অডিয়েন্স ডিকে হয়নি, আই থিঙ্ক। মানে আমি ওখানে মানে অভিজ্ঞতা যেহেতু বলবো, আমি একটা জিনিস বলবো, ইভেন একটা ফিল্ম মেকিং এও কিন্তু একটা ডিকে হ্যাঁ হয়েছে। হয়েছে তো, আমি বলছি গোটা সিস্টেমটারই ঠিক। মানে এমন না যে ফিল্ম মেকাররা খুব ভালো ছবি বানিয়েছে আর আমরা মানে অডিয়েন্স পাইনি তার জন্য, এমন না। ফিল্মগুলো এমন এমন একটা কমন সাবজেক্ট নিয়ে চলছে, মানে যদি একটা গ্রামের সাবজেক্ট হয় তো গ্রামের সাবজেক্ট চলেই যাচ্ছে, মানে সত্যজিৎ রায় পথের পাঁচালী বানিয়েছে, হ্যাঁ, and that becomes your signature film, and from there মানে বাকি যত ফিল্মস আর অর মানে ওরকমই লাগছে দেখতে। মানে দের ইজ নো নিউ ভিজুয়াল যেটা সত্যজিৎ রায় হয়তো পথের পাঁচালীতে ক্রিয়েট করেছে। সো ওই যে ভিজুয়াল এলিমেন্ট, এত ভিজুয়াল মিডিয়াম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে অডিও ভিজুয়াল, বাট ভিজুয়ালটা তো খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। সো নতুন ভিজুয়াল আমি কী দেখবো? যেরকম ফর এক্সাম্পল আমি তোমার একটা কথা বলি, যে লায়ন একটা ফিল্ম এসেছিল লেটলি, ওটা আই থিঙ্ক অস্কার হ্যাঁ, লায়ন। হ্যাঁ। সো ওটাও কিন্তু একটা 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 পভার্টি সাইড অফ ইন্ডিয়া দেখিয়েছে একটা, কিন্তু একদম অন্যভাবে দেখাচ্ছে। একটা অন্য চোখ দিয়ে দেখা। সো আমার মনে হয় ওই চোখটাও আমরা কোথাও না কোথাও একটা মিস করে গেছি। সেখানেও যে অডিয়েন্সকে যে আমরা নতুন দেবো কিছু, আর ওটা তো আমাদেরও একটা সেটা আরেকটা, যেটা সুজিত বলছিল, সেটা একটা বড় কারণ হচ্ছে আমরা মানে ইন্ডিপেন্ডেন্ট ছবি যখন বানাচ্ছি কোথায় যাবে আমি চাই, হ্যাঁ, দর্শক মানে ফেস্টিভ্যালস যাবে নাকি দর্শকের কাছে যাবে, নাকি আগে ফেস্টিভ্যাল তারপরে দর্শক। তো ফেস্টিভ্যালও কিন্তু একটা স্ট্রাকচারের বাইরে নয়, ফেস্টিভ্যালেরও বিভিন্ন ফেস্টিভ্যালের বিভিন্ন রকম চাহিদা আছে, এবং তাদের কিছু প্যাটার্ন আছে। আমরা যারা মানে কাছ থেকে দেখছি বা ক্লোজলি স্টাডিং দিস প্যাটার্নস, পরিষ্কার বোঝা যায় যে এটা এই ফেস্টিভ্যালের, এটা কান থেকে, এটা ভেনিস থেকে, এটা রটারডাম থেকে, এটা বার্লিন থেকে বেরোবে। এবং ফিল্ম মেকাররাও জানে, যারা ইন্টারন্যাশনাল প্রডিউসার্স তারাও জানে। সুতরাং এটা সবটা মিলিয়েই হচ্ছে। ওই প্রত্যেকেরই একটা ফোকাস আছে, যে আমরা হিউম্যান লাইফ নিয়ে না কনফ্লিক্ট নিয়ে নাকি নিয়ে, এইসব ফোকাস বিভিন্ন তৈরি হয়ে গেছে এগুলো ওভার দ্য টাইম বিভিন্ন ফেস্টিভ্যালের। তো কিন্তু ফেস্টিভ্যালটাও তো মূলত দেখো দর্শক ডিপেন্ডেন্টই, ফেস্টিভ্যালে তো লোকে ছবি দেখতেই আসে, নিশ্চয়ই। সেখানে তো দর্শক ছাড়া তো ফেস্টিভ্যালের কোনো মানে নেই না। আর কি। হুম। ধরো তুমি যখন ডিপ সিক্স বানাচ্ছ, তোমার ডিপ সিক্স এখন সবাই দেখতে পাবে, তোমার ক্ষেত্রে কি ফোকাস ছিল তখন? আমার ক্ষেত্রে ফোকাস মানে হোয়াট আই ওয়ান্টেড টু মেক, সেটা জিজ্ঞাসা করছো? এবং কার কাছে পৌঁছচ্ছ? ও দুটো জিনিস, গল্পটা বা দুটো তিনটে জিনিস। সেটা হচ্ছে যে প্লটটা তো একটি মেয়ে যে লিভস থ্রু আ সার্টেন টাইম, একটা সময়ের মধ্যে সে লড়ে যাচ্ছে। লড়াই মানে সে বিরাট কোনো ভিকটিম নয়, কিন্তু দৈনন্দিন জীবনের যে লড়াই। তো সেই রকম জায়গা থেকে আমার মাথায় যেটা ছিল সেটা হচ্ছে যে সুজিত যেটা বললো যে হাউ টু ফাইন্ড আ নিউ ল্যাঙ্গুয়েজ, সেটা একটা আমার মাথায় ভীষণ ছিল। কারণ আমি অনেক অন্য ধরনের কাজ করি, ইলাস্ট্রেশনস করি, ইনস্টলেশনস করি। তো আমি অভিক সিনেমাটোগ্রাফি করেছে, অভিক বলবে, আমার কিন্তু একটা খুব ডিটেল ভিজুয়াল প্ল্যান ছিল যে আমার ছবিটা এরকম চাই, এই জিনিসটা চাই, এই এনভায়রনমেন্টটা চাই, এই কলকাতা চাই। এবার এই ছবিটা যখন আমি এই ভিজুয়ালগুলো ভাবছিলাম, তখন আমি কিন্তু বাংলা ছবি হিসেবে ছবিটা ভাবিনি। আমি ভেবেছিলাম যে ইফ আই এম স্পিকিং, কারণ ইন্টারন্যাশনালিজম আমার কাছে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে আমি বাংলায় কথা বলছি মানে এই নয় যে আমি কুপমণ্ডুক,
আমি বাংলায় কথা বলছি, বাংলা একটা ভাষা, কিন্তু আমি এই ভাষায় অন্য লোকের সঙ্গেও কথা বলতে যাতে পারি, এবং এটা সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ। সুতরাং আমি অনেক, যেরকম আমার মাথায় মানে আপি চ্যাটপং ছিল, যে টু বি এবল টু স্পিক উইথ ইন্টারন্যাশনাল ফিল্ম মেকার্স হু আর ওয়ার্কিং অ্যাট দ্য কারেন্ট টাইম, এবং কলকাতার দর্শককে বাদ দিয়ে নয়, কিন্তু আমার মাথায় যদি তুমি বলো, আই লুক অ্যাট দিস ফিল্ম অ্যাজ উইচ হ্যাজ আ গ্লোবাল অডিয়েন্স। ছবির ভাষাটা লোকাল হতে পারে, বাংলাটা লোকাল হতে পারে, কিন্তু ছবির ল্যাঙ্গুয়েজটা তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। মানে অনেক সময় হয়েছে আমি কোনো ফিল্মের সাবটাইটেল ছাড়া একটা ছবি বুঝতে পেরে যাই, হ্যাঁ, পিওরলি বিকজ অফ দ্য ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। তো সেইটা কোথাও একটা অ্যাচিভ করার প্রয়োজন আছে মানে ছবিতে। আই থিঙ্ক অ্যাক্সেসিবিলিটি যেটা আমরা বলি না, অ্যাক্সেসিবিলিটি ওটা সবসময় দরকার। ওটা কিন্তু ঋত্বিক ঘটকও করে গেছে, খুব অ্যাক্সেসিবল ফিল্মগুলো। কিন্তু যদি দেখো বেসিক প্লটটা, যদি দেখো ফিল্মের বেসিক, যদি ইভেন অ্যাক্টার্স যারা নিয়েছে ওটা কিন্তু একটু অ্যাক্সেসেবল, রাইট? তো আমার মনে হয় যে যেরকম আমাদের ডিপ সিক্সে চন্দন রয় সান্যাল অ্যান্ড তিলোত্তমা, মায়া ঘোষ, সৌমিত্র দাও আছে, এগুলো এই এলিমেন্টস কিন্তু একটু অ্যাক্সেসেবল করার জন্য এটা এলিমেন্টস একটা। অফকোর্স দে আর ভেরি গুড অ্যাক্টার্স, খুব ভালো অ্যাক্টার, কিন্তু কোথাও না কোথাও এরা একটা অ্যাক্সেসেবল করার জন্য একটা ছবিকে ডেফিনেটলি এটা হেল্প করে, এটাতে কোনো ডিনাই নেই। আর একটা এক্স্যাক্টলি ও যেটা বলছে যে সৌমিত্রকে একটা সিনে কাস্ট করা নিয়ে আমাদের মধ্যে অনেক কথা হয়েছে, যে মানে ইজ আ মেজর ফিগার, রাইট? একটা সিনে যখন আমি ওনার সঙ্গে কথা বলতে গেছি, উনি প্রথমে ভেবেইছেন যে আমি হয়তো ওনাকে বাবার রোলের জন্য বলছি, আমি যে না, এই একটা সিন। এবং আমি ওনাকে বললাম যে এই সিনটা আপনি ছাড়া সম্ভব না, কারণ হচ্ছে যে ওই মানে যারা দেখবেন তারা দেখলে বুঝবেন, ওই সিনটার পরে একটা শিফট হয়, যে চন্দন যে ক্যারেক্টারটা প্লে করছে অর্ক, একটা শিফট হয়। ওই ধরনের একটা সিনে একটা কিছু এক্সপিরিয়েন্স করে শিফট হতে গেলে হোয়াট আই হ্যাড ইন মাই মাইন্ড হচ্ছে যে সৌমিত্র চ্যাটার্জি যখন ওখানে গিয়ে দাঁড়াবেন, হি ব্রিংস ইন দ্যাট ওয়েট, হিস্টোরিক্যাল ওয়েট, সিনেমাটিক হিস্ট্রির ওয়েট। এবং অনেকভাবেই কিন্তু ক্যারেক্টার এভাবেও ব্যবহার হয়। অ্যাক্টার কিন্তু শুধুমাত্র আমার ছবিতে এরকম অনেকে আছেন, কল্যাণ চ্যাটার্জি আছেন, বিপ্লব দা আছে, যারা দে ব্রিংিং দ্যাট ওয়েট, অলসো দ্য পাস্ট, যে তার সিনেমাটিক পাস্ট, এবং সেভাবেও ব্যবহার করা যায়। কিন্তু যে স্টার আসলে তার তার ছবিতে ওই সিকোয়েন্সটাতে, তাহলে সে যখন একটা কিছু করবে তার এক ধরনের ভ্যালু তৈরি হয়, এটা কিন্তু ছবির ভাষাই। আমার মনে হয় স্টারসদেরও এই ইন্ডিপেন্ডেন্ট সিনেমার জন্য অতটা পার্টিসিপেট করা উচিত। হলিউডে আর ওয়েস্টে যত পার্টিসিপেট করে, মানে বড় অ্যাক্টররা একটা বড় ছবিও গিয়ে করছে স্টুডিও, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি উইচ ইজ এ $1 million ফিল্ম, ওটাও কিন্তু করছে। আমাদের এখানে কম করে। আমাদের এখানে না ওই ইন্ডিপেন্ডেন্ট ছবির নাম শুনলেই আমাদের এখানে স্টারদের জ্বর এসে যায় একটু। কিন্তু ওদেরও যে পার্টিসিপেট করা উচিত, বিকজ ওরা সব থেকে আগে রয়েছে প্ল্যাটফর্মে। যেটা কেরালাতে করছে, কেরালাতে তোমার মোহনলাল, আমি বলছি হ্যাঁ কেরালাতে করছে, বাট সব জায়গায় সৌমিত্রদা হয়তো যেরকম ডিপ সিক্স এসে বলেছিল আমি একদিন কাজ করব, অনেক করেছে, অনেক। লোকে সৌমিত্রদা এসছেই ওখান থেকে, ইন্ডিপেন্ডেন্ট সিনেমা থেকেই এসছে। বাট তাও এখন যারা পপুলার স্টার, যারা সত্যি কিন্তু এখানে একটা পার্টিসিপেট করতে পারে, ওরা করা উচিত, ওরা করে না। আসলে সেটা হয়তো আবার কালচারটা চেঞ্জ হলে, কারণ আপনারা কাজ করছেন, আপনাদের অনেকে চেনেন, আবার একজন নতুন একজন করলে সে তো হয়তো পৌঁছতেই পারছে না সেই স্টারের কাছে। খুব রেয়ার, মানে ইট ইজ নট মানে রেগুলার অ্যাক্টিভিটি না, একটা মানে খুব রেয়ার। আচ্ছা, বিশ্বাসটা তো থাকতে হবে না, একটা তো হচ্ছে। মানে আপনাকে না বলছে কি কেউ? হ্যাঁ বলছে। হ্যাঁ, কেন বলবো, মানে অফকোর্স মানে তো অনেকেই বলে, তাতে মানে সেটাই আমি বলছি। এবার ওদের পার্টিসিপেট করা, ওই বিশ্বাসটা যদি না রাখে, তো মানে আমরা সবাই যারা সিনেমা বানাতে চাই, অনেক ধরনের করতে চাই, সিনেমাকে এগিয়ে নিতে চাই, কি করে নিয়ে যাবো? ওটা যদি তার পার্টিসিপেশন লাগবে। সেটা কি তাহলে মানে দায়িত্ব পড়ছে অ্যাক্টরদের, বড় বড় স্টারদের দায়িত্ব পড়ছে, ডেফিনেটলি পড়ছে।
স্টাররা থাকাটা ইম্পর্ট্যান্ট। আমি জানি না ওরা অ্যাজ অ্যান অ্যাক্টর আসবে বা নিশ্চয়ই একটা ইম্পর্টেন্ট থাকলে একটা অ্যাক্সেসিবিলিটি তো হয়। আমার আর একটা হচ্ছে যে দেখো অনেকেই স্টার নিয়ে কাজ করেছে কিন্তু মানে না না, যাদের- কাজ তো করেছেন কিন্তু আমার অবশ্যই। মনে হয় হ্যাঁ। যে মানে যেরকম ধরো ডিরেক্টরকে কম্পিটেন্ট হতে হবে, হুম, সিনেমাটোগ্রাফারকে কম্পিটেন্ট হতে হবে, অ্যাক্টরকেও কম্পিটেন্ট হতে হবে। হুম। একজন নতুন অ্যাক্টরকে নিয়ে কাজ করা কিন্তু সহজ ব্যাপার নয়। যখন লাইট থাকে থাকে অন্য অ্যাক্টর থাকে ক্যামেরার সামনে, এত ইজিলি কিন্তু জিনিসগুলো ঘটে না। সুতরাং মানে ইফ আই কনসিডার স্টার টু বি অ্যান অ্যাক্টর, আমি অনেককে পারফর্ম করতে দেখেছি, দে আর এবল টু চ্যানেলাইজ দেয়ার এক্সপিরিয়েন্স। আমাদের এখানে আমি দেখেছি যে যখন ধরো অ্যাওয়ার্ড সেরেমনি হচ্ছে কোনো, মানে ধরো এখানে বা বিদেশে ধরো অস্কার হলো, বাফতা হলো, অন্য ক্রিটিক্স চয়েস হলো, যেই ধরো অ্যাওয়ার্ড পেলো কেউ ওখানে, ধরো মেরিল স্ট্রিপ একটা অ্যাওয়ার্ড পেল বা ধরো ডিকাপ্রিও একটা অ্যাওয়ার্ড পেলো, তখন একদিনের জন্য আমাদের এখানে অ্যাক্টররা জেগে ওঠে, আরে হয়তো অ্যাওয়ার্ড পেলো, মানে চারিদিকে এরকম একটা ছবি করা উচিত। শুধু একদিন হয়, তার পরের দিন আবার যেই তুমি ওই আইডিয়াটা নিয়ে যাবে তখন জ্বর এসে যাবে। তো মানে ওই শুধু আমি অ্যাওয়ার্ডের দিনই দেখেছি, আর খুব ফোন কল, খুব এই আচ্ছা, আপনারা সবাই যে বাংলার কাজের রেফারেন্স যতবার দিয়েছেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, বারবার দুটি নাম উঠে আসছে, এবং আমরাও বাইরে গেলে, বাংলার বাইরে গেলে, বাংলায় কাজ করা বাঙালি চলচ্চিত্রকার তাদের নামই শুনি এখনো, এতদিন ধরে। আমাদের নেতা, না না, নেতা তো বটেই, হ্যাঁ, কিন্তু ভালো নেতা। ভালো নেতা না না, আমাদের। অবশ্যই। পরবর্তীকালে আর অনেকের নাম শুনতে পাই না, যারা হয়তো বাংলাতেই কাজ করলেন, বাংলায় করলেন। না, অনেক সেটাও লোকের কি নাম আছে মানে- যেগুলো ধরো আমি বলছি যে সত্যজিৎ, ঋত্বিক ঘটক, মৃণাল সেন তো আছেনই, কিন্তু আরো অনেক ডিরেক্টর ছিলেন, ধরুন তরুণ মজুমদার ছিলেন, এবং তপন সিনহা ছিলেন, তুমি এবং নিজেই ঋতুপর্ণর সঙ্গে এতদিন ঋতুপর্ণ ছিলেন। হ্যাঁ, কিন্তু ঋতুদাসের একটা সাথে- ঋতুদাসেও সময় অবধি তার পরের কিন্তু একটা বড় ভয়ের তৈরি হয়েছে। মানে সেটা কি স্বাধীন চিন্তার জায়গাটা? স্বাধীন চিন্তা বলবো না, এটা আমি বলবো খানিকটা মানে বিট অফ আ কনফর্মিস্ট অ্যাটিটিউড, মানে ইউ আর কনফর্মিং উইথ দ্য সিস্টেম অ্যান্ড ট্রাইং টু মেক ছবি না, তুমি প্রথমত তোমাকে নিজের জন্য বানাতে হবে প্রাইমারিলি, সেটাই হ্যাঁ। এখন আবার এবং নতুন তুমি করে যদি করছেন আপনারা। তুমি যদি নিজেকে প্লিজ করতে পারো, তুমি অন্যকে প্লিজ করতে পারবে। তুমি কখনোই মনে করতে পারো না যে আমি মানে দর্শক একটা ছবি আমি নিজে বসে দেখতে পাচ্ছি না, তাহলে দর্শক কি খাবে তার জন্য আমি ছবি বানাবো, যেটা সত্যজিৎ রায় বলে গেছেন যে সেইভাবে ছবি বানানো যায় না, সে কোনো আর্টই করা যায় না সেভাবে। তো এরা কিন্তু প্রাইমারিলি নিজেদের জন্য ছবি বানিয়েছেন, সেই ছবি যদি নিজেদের ভালো লেগে থাকে তাহলে বাকিদেরও ভালো লাগবে। দেখো আমাদের কি হয়েছে কি, আমরা এই পপুলিস্ট বা কমার্শিয়াল ছবি করে আমরা শুধু ওই একটা ফিল্মের লাইফ ওই এক সপ্তাহের মধ্যেই আমরা মেনে হ্যাঁ, নিয়েছি, এটা কিন্তু না। হ্যাঁ একটা ছবির তৈরি হয়ে গেলে লাইফ লং কিন্তু শেলফ লাইফ আছে ওটার। তো মানে আমি যদি এখন ওটা ধরে বসি, ওই প্যারামিটারটা কি শুক্র শনি রবি কিরকম চললো ছবিটা, অ্যান্ড তারপরে হয়ে গেল, ওইটার থেকে কিন্তু একটা আমরা মুক্তি পেয়েছি যে একটা প্ল্যাটফর্ম এসছে আমাদের কাছে। আগে যেরকম দূরদর্শন ছিল প্লাস ফিল্ম ফেস্টিভ্যাল ছিল, এখন একটা ওটিটি প্ল্যাটফর্ম এসছে। ওটিটি প্ল্যাটফর্ম একদিকে কিন্তু একটা আমাদের মতন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারসদের জন্য একটা ভালো জায়গা হয়েছে, যেখানে ফিল্মটা ইজ অলওয়েজ স্টেশন। কিন্তু ওটিটিতে তো প্রচুর ছবি জায়গা পাচ্ছেও না, না। আই নো, বাট অ্যাটলিস্ট তুমি যদি কালকে ছবিটা দেখতে চাও, আমি তোমাকে ফোন করে বলতে পারি আমার ছবিটা না এইখানে এই ওটিটিতে আছে, তুমি দেখে নিতে পারো। তুমি হয়তো দেখে আরো 2-3 জনকে তুমি হয়তো বললে, আমি হয়তো মাস স্কেলে অডিয়েন্সটা পেলাম না, কিন্তু আস্তে 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 ফিল্মটা কিন্তু একটা ট্রাভেল করে, একটা জার্নি করে। আপনাদের কথা শুনতে শুনতে আমার একটা জিনিস মনে হচ্ছিল যে এরকম কি হতে পারে যে মানে এই যে কম্বিনেশনটার কথা হচ্ছে, একদিকে ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে হয়তো আরো 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 ছবি পাওয়া যাচ্ছে, এবং স্বাধীনভাবে ছবি করার ভাবনা যদি আরো বেশি হয়, তাহলে আবার সেই সিরিয়াস ফিল্ম ওয়াচার আরো বেশি তৈরি হবে, বা এইটার কি কোনো ইয়ে থাকে? মানে আমি মানে এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো
সিরিয়াস ফিল্ম মানে কি, মানে ওটা টার্মটা একটা মানে না সিরিয়াস ফিল্ম নয়, হ্যাঁ, মানে মানে ফিল্মকে viewer, সিরিয়াসলি দেখা serious এবং viewer। মানে সিরিয়াস আমার মনে ভিউয়ার্স। হয় এরকম না, মানে আমিও এবছর গিয়ে দুবার F1 দেখে এসেছি। F1 একটা বলতে পারো কমার্শিয়ালি ক্রিয়েটেড একটা ছবি, একটা বুঝতে পারলো। একটু মনে করো না যে আমি অনেক সিনেমা জানি, আমি কিন্তু কিছুই জানি না, মানে এইটুকু মানে প্রথম বলে দিই, এটা আমি মানে তুলে হ্যাঁ, রাখলাম মানে আর কি। হ্যাঁ, মানে তুই যদি বলো যে আমরা অনেক সিনেমা জানি, অনেক জ্ঞান দিচ্ছি, তা কিন্তু না। আচ্ছা। মানে আমি তোমাকে বলবো, আমি কয়েকদিন আগে একটা ইনস্টাগ্রামে দেখলাম একটি 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 মেয়ে একটা গ্রাম থেকে ও ছবি দেখে, রিভিউ করে। রিভিউ করে, হুম। আর ও কিন্তু সব আমরা যে ছবি কথা বলছি ও এগুলো দেখছে, আর দেখে ও নিজের মতো করে করে। নিজের মতো করে, ওর খুব ভালো লাগে। আমি বলছি এরকম অনেকেই আছে যারা ফিল্ম এরকম পছন্দ, এরকম হয় দেখে ফিল্মটাকে। সব দর্শক কলকাতায় আছে তার এরকম বা ইন্ডিয়াতে আছে এরকম কোনো মানে নেই, এবং উই ক্যান রিচ আউট টু হোল ওয়ার্ল্ড। ইফ দ্য বাজেট এইটুকু হয়, প্রত্যেকটা ফিল্মই কোথাও না কোথাও ফিনান্সিয়াল সাকসেসফুল পারসেপশনে আমরা যে বক্স অফিস দেখি হয়েই যায়। বাট আমার জন্য আলটিমেট ইম্পর্টেন্ট হচ্ছে কি ফিল্ম পয়সাটা যাতে কোনো লস না করে, ব্রেক ইভেন করে নেয়, অ্যান্ড যেন থাকলো দেখার জন্য। এই যে তুমি বলে হলে নেই, কি করে দেখবো, এইখানে আই থিঙ্ক এই আমাদের ওটিটির একটা কোথাও না কোথাও একটা আমাদের মতন ডিরেক্টরদের জন্য খুবই হেল্প মানে হয়েছে। শেলফ লাইফটাকে বাড়িয়ে দিয়েছে অনেক। তবে আমার ফিল্মটা অ্যাভেলেবেল রয়েছে। আমি একটা কথা বলবো যে আমাদের হলে গিয়ে ফিল্ম দেখা উচিত, এটা শুধুমাত্র আজকে বসুশ্রীতে রিলিজ করছে বলে নয়। আমি মানে আমার মনে পড়ছে সুজিত যখন উধম সিং বা গুলাবো সিতাবো যখন মানে প্যান্ডেমিকের সময় এলো, রিলিজ করলো, তো এবং ওটিটিতে রিলিজ করলো, তখন ইনফ্যাক্ট গুলাবো সিতাবো তো ওটিটিতেই রিলিজ হলো। হ্যাঁ, হ্যাঁ, দুটোই। তো তখন আমি অ্যাকচুয়ালি অমিতাভ বচ্চনকে ওনাকে মেল করেছিলাম যে আমার খুব কাজটা ভালো লেগেছে। সো ওয়েন হি রিপ্লাইড ব্যাক হি সেড যে কিন্তু সাউন্ডটা পুরোটা শোনা গেল না, অ্যান্ড আই রিগ্রেট দ্যাট। তো মানে থিয়েটারে হলে হ্যাঁ, আর কি থিয়েটারে হলে যে- তো সেভাবে দেখা যেত। ফিল্মে কিন্তু একটা স্টিরিও সাউন্ড, একটা 5.1, আমার ছবিটা এবং অনেক ছবি যখন আমি যখন সাউন্ডের ক্ষেত্রে এটা একটু স্লাইটলি বিরাট লস। বিরাট loss। তো আমার মনে হয় আমরা যদি ওই লাখ লাখ দর্শক না ভেবে ছোট ছোট থিয়েটার এবং বড় থিয়েটারও যদি অল্প লোক আসে এবং আমরা যদি কোনোভাবে একটা মানে সার্ভাইভাল ট্যাকটিক বার করতে পারি। মাল্টিপ্লেক্স আসায় বেশিরভাগ দর্শকের কাছে মাল্টিপ্লেক্সে ছবি দেখার এক্সপিরিয়েন্স আরেকটু ভালো, এটাই শুনেছি, এবং ফিল্ম মেকারদের কাছেও শুনেছি তাদের তৃপ্তির কথা। মাল্টিপ্লেক্সে কিন্তু একটা দুটো দর্শক কাট অফ হয়ে যায়, তার মধ্যে একটা এক দল হচ্ছে যাদেরকে আমরা ওয়ার্কিং ক্লাস বলি, আরেক দল হচ্ছে যারা ইউথ বলি, এবং এদের মধ্যে ওভারল্যাপও আছে। কিন্তু মাল্টিপ্লেক্সের যা মানে প্রাইসিং, তাতে কিন্তু আমরা যে ছেলেবেলায় ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যে নবীনের ফিল্ম দেখতে যেতাম, সেই সুযোগ কিন্তু এখন আর নেই। তো কমে গেছে খুবই। হ্যাঁ, তো সেই জায়গাটা যদি রিভাইভ করা যায়, মানে মানে ইফ ইউ আর নট, আমি যদি ফিল্মটা রিলিজই না করি, রিস্কই না নিই, তাহলে তো তাকে আমি সেই সুযোগটাও করে দিচ্ছি না। না, তো সেই জায়গাটা না, তো এবার এক্ষেত্রে যেটা বলা যেতে পারে একটা, সেটা হচ্ছে যে মানে এখন অনেক জায়গাতে সিঙ্গেল থিয়েটার রিভাইভড হচ্ছে। স্পেশালি আমি বলছি চেন্নাইতে এমন এমন সিঙ্গেল থিয়েটার আছে যেগুলো মোটামুটি মাল্টিপ্লেক্সকেও হার মানাবে। হ্যাঁ, তার আচ্ছা। চেহারা, ছবি, প্রজেকশন কোয়ালিটি, কারণ ওরা যে ধরনের রিলিজ করে সেই রিলিজে তোমার মোটামুটি 1000-1200 সিটের কমে, 2500 অব্দি হ্যাঁ, মানে আছে। ছবি কেউ দেখতে যাবে না। হ্যাঁ, 400-500 সিটে। হ্যাঁ, মানে সিঙ্গেল থিয়েটার মানে এই না যে মাল্টিপ্লেক্স থেকে, মানে ওরা কিন্তু নিজেকে আপগ্রেড করে ফেলেছে এখন সাউন্ড সিস্টেমে, মানে 5.1 অ্যাটমস প্রজেকশন। না, ইভেন তোমার বসার তো সিটের বসুশ্রীও কিন্তু কমফোর্ট। সিমিলার। বসুশ্রী প্রজেকশন সিস্টেম অল আর ভেরি লাইক এনি আদার, মানে ভালো সিনেমা। এবার যেটা আমার বলার যে এরা সিঙ্গেল থিয়েটারগুলো যতটা ইমপ্রুভ, আসলে সিঙ্গেল থিয়েটারগুলো ইমপ্রুভ করতে পারে না, তার একটা বাজেটারি কারণও আছে। ওরা খুব কম টাকায় টিকিট বিক্রি করে।
যদি সেটার একটা মানে গতি করতে পারে তাহলে আমার মনে হয় মানে সিঙ্গেল থিয়েটার ভেঙে দেওয়ার বদলে যদি অন্য উল্টো জিনিসটা একটা করতে রেট্রো পারে। স্পেস হিসেবে যদি কিন্তু এই যে আপগ্রেড করা, তখনই তো অনেকটা মানে বাজেটও বেড়ে যাওয়ার একটা জায়গা থাকে। কিন্তু করেছে আবার কিন্তু তখনই তো সবাই। তোমার ওই কিন্তু দর্শক যাদের কথা বলছো যারা মাল্টিপ্লেক্স থেকে তাদের বেরিয়ে ওই আমি যাচ্ছে, চেন্নাইয়ের কথা বলছি, চেন্নাইতে কিন্তু সেখানে নট সবাই নেসেসারিলি এটা টিকিটের দাম বেশি। আচ্ছা 50-60 টাকা টিকিটের দাম। ইনফ্যাক্ট হ্যাঁ। চেন্নাইতে একটা ক্যাপ আছে অন মাল্টিপ্লেক্সের প্রাইসিং অলসো। এখানে যেরকম বা বম্বেতে যেরকম ওখানে একটা লেভেলের উপরে করা যায় না। হ্যাঁ, কেরালাতেও আছে, ক্যাপ আচ্ছা। আছে। মানে সুতরাং তো এটা অ্যাকচুয়ালি সবার একটা মিলিত এফোর্ট ছাড়া তো হওয়া সম্ভব নয়। মানে এটার সাথে ব্যবসাও জড়িত, এটার সাথে ছবির ভালো ছবির ইয়েও থাকবে, তো সুতরাং সবকিছু মিলিয়েই করতে হবে। ইটস এ টোটাল সিস্টেম, একটা ইকোসিস্টেম যেটাতে আলাদা করে কেউ কিছু করা মুশকিল। সুচিতারও মনে হয় যে এই সিঙ্গেল স্ক্রিন মানে রিভাইভ করা সম্ভব এবং সেটা আপগ্রেড করা দিকে দিকে সব জায়গায় সম্ভব। এই যে 4-5 বছরের যেটা গ্যাপ ছিল আমাদের কোভিডের, ওটার থেকে কিন্তু আস্তে আস্তে সময় লাগছে মানে লোকেদের বেরোতে কি থিয়েটারে যাব। সিঙ্গেল থিয়েটার এই জন্য দরকার কেন কি মাল্টিপ্লেক্সের যে সিনেমা ওয়াচিং যে এক্সপিরিয়েন্সের যে খরচাটা, ওইটা কিন্তু একটা অনেক বড় একটা কারণ যেটার জন্য আমাদেরকে একটা সিঙ্গেল থিয়েটার লাগবে, যেখানে সিঙ্গেল থিয়েটারের যে টিকিট প্রাইসিংটা যেটা কম হলে লোকে আরও যাবে, ঠিক আছে, দেখতে। আর ওই হ্যাবিটটা কিন্তু আস্তে আস্তে ফর্ম হচ্ছে, কিন্তু আমি বলে দিলাম। হলে ছবি দেখতে যাওয়াটা তো একটা মানে ব্যাপার আছে না, মানে সবাই মিলে একটু গেল, plan the দুজন day. বন্ধু, মানে আগে তো এক সপ্তাহ আগে থেকে লোকেরা প্ল্যান না, করতে। আর অভিজ্ঞতা যেটা বলছে হ্যাঁ। সিনেমা মানে বেঁচে থাকবে সিঙ্গেল থিয়েটার, সিনেমা থিয়েটারের জন্য। থিয়েটার থাকলেই সিনেমা থাকবে, আদারওয়াইজ সিনেমা থাকবে না। কথা আসলে চলছে, থামেনি। আশা করছি আবার তিনজনকে আমরা এক জায়গায় পাবো এবং বাকি কথা সকলকে শোনাতে পারবো। তার আগে পর্যন্ত এই নিয়ে ক্যামেরার ওপারে আপনাদের মধ্যেও আলোচনা চলতে থাকুক।